জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্বয় কর্মকার। রাজধানীর মিন্টো রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যুতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা কবে থেকে শুরু হবে, যদি 15 তারিখ, কারণ আজকে 9 তারিখ, ইতিমধ্যে কি আপনারা আলোচনা করে মোটামুটি তাদের আপনি বলেছেন যে কি কি বিষয়ে অলরেডি কথাবার্তা আনঅফিসিয়ালি চলেছে? অফিসিয়ালি কয়টি রাজনৈতিক দল বা সুশীল নাগরিকদের কয়জনের সাথে আপনারা কথাবার্তা এই ব্যাপারে বলবেন, স্পষ্ট করে বলবেন? এটা তো মূলত বাংলাদেশে যেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র এটা না, আমরা তো বলেছি যে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বাইরে সামাজিক অনেক সংগঠন, শিক্ষক সংগঠন আছে, কালচারাল সংগঠন আছে, ওদের সাথে আমরা কথা বলবো। এখন সবার সাথে তো আসলে আমরা বসে কথা বলতে পারবো না, অনেক ফর্মালি ইনফর্মালি আমরা কথা বলবো। সেটা আমাদের কথা বলার বিভিন্ন ধরন আছে গভর্নমেন্টের পক্ষ থেকে, এটা আমরা করব। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি যে ঐকমত্যের ভিত্তিতে হবে এবং কেউ লেফট আউট হবে না, সবার কথাই শোনা হবে। এবং আমি যেটা বলেছি যে প্রেক্ষাপটটা অন্তত ঐকমত্য আছে বলে শেখ হাসিনার পতন ঘটেছে। পরবর্তী আমরা কি করব, কতটুকু সংস্কার করব, কি কি বিষয় নিয়ে আমরা অ্যাম্বিশন করি, ওইটা হয়তো মানে আলোচনা যাবে। যেমন এই যে সংবিধান সংস্কার নাকি সংবিধানকে বাতিল করার প্রশ্নটা, এটা আমরা আলোচনা করে ঠিক করব। সুতরাং আমি মনে করি যে এটা আপনার প্রশ্নের জায়গা থেকে আমি বলবো যে এটা যারা আমাদের সাথে অলরেডি ইস্টাবলিশ রাজনৈতিক দলগুলো আছে ওদের সাথে তো বসবই, বরং সামাজিক সংগঠন, নারীদের সংগঠন আছে, শ্রমিকদের সংগঠন আছে, যারা রিলেভেন্ট যে সংগঠনগুলো আছে বা যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রেখেছে সবার সাথে আমরা ফর্মালি ইনফর্মালি কথা বসবো। এবং এটা আমরা আশা করি যে আগামী সপ্তাহতেই শুরু হবে এবং শেষ হয়ে যাবে আগামী সপ্তাহে। আমরা আগামী সপ্তাহটা ধরছি আর কি যে এই কনসালটেশনের জন্য। এবং আরেকটা বিষয় আমি একটু বলে রাখি, এটা বিষয়টা নিয়ে অনেক জলগোলা হবে, সেটা হচ্ছে যে ঘোষণাপত্র কিন্তু প্রস্তাবনা স্টুডেন্টরাও দিয়েছে, অলরেডি তারা একটা প্রস্তাবনা দিয়েছে, এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবে না। সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফ্যাসিলিটেট করছে, কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে, সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে। সুতরাং এই দুইটা জিনিস কিন্তু ডিফারেন্স। আমরা গভর্নমেন্ট নিজে বানাইয়া কোনো প্রক্লেমেশন আমরা দিচ্ছি না, বরং সবার ঐকমত্যের ভিত্তিতে, শিক্ষার্থীদের প্রস্তাবনা এবং সবার ঐকমত্য, এই ভিত্তিতে প্রস্তাবনাটি যাবে, ঘোষণাপত্রটি প্রণীত হবে এবং ঘোষিত হবে। প্লিজ। আমি কাউন্সিলর দীপু কাজ করি টিভিতে। আমার দুইটি প্রশ্ন আছে। একটি হলো, আমরা দেখেছি যে নির্বাচনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একদিকে আনসার, অন্যদিকে পুলিশ। তো আপনারা কি মনে করছেন যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন করবার জন্য বাংলাদেশের পুলিশিং সিস্টেম এবং আনসার এটা প্রস্তুত কিনা, এটা আপনাদের বক্তব্য? আরেকটা বিষয় হলো, ঝিনাইদহের মহেশপুর উপজেলায় একটি নদী সীমান্ত এলাকায় যেটি ভারতের দখলে ছিল, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে সেটি দখলমুক্ত করা হয়েছে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো কিছু খোলাসা করবেন কিনা? ধন্যবাদ। আপনারা এটা আরো সামনে এগুলো দেখবেন। আর ওইটার বিষয়ে আমার মনে হয় যে অলরেডি এসছে, নিউজ পেপারে এসছে। আপনি এটা বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে ওখানকার, হ্যাঁ, বিজেপি এখানে রাইট অথরিটি, তার সাথে কথা বলবেন। বক্তব্য দিয়েছে, বিজেপির বক্তব্যই আমাদের বক্তব্য। থ্যাংক ইউ। আমার মনে হয় আচ্ছা, আমরা আশা করছি আগামী ফেব্রুয়ারির মধ্যে, আগামী মাসের মধ্যে পাবে সবাই। এখন যেহেতু আবার আগের কারিকুলামে আমরা ফিরে গেছি, এবার আমরা দেখেছি যে নোট বই কিন্তু বাজারে সাজা বলা হচ্ছে যে এই নোট বই ছাপাবার কারণে কাগজের একটা সংকট একটা দিয়েছে, এটাও একটা বিলম্বের কারণ। এই স্মৃতিকে ভাঙার ব্যাপারে নোটবুকের বিষয়টা খুবই একটা কমপ্লেক্স একটা বিষয়।
এটা নিয়ে আমি বলছি, সেটা নোটবুকের বিষয়, এখানে অনেক প্রাইভেট কোম্পানি জড়িত, অনেক বিষয় এটার সাথে, এটা একটা স্ট্রাকচারাল ইস্যু। হঠাৎ করে এটা তো আর সলিউশন হয় না। আর আমি জানি, আমরা যারা নেনসিটি, আমাদের যে আপনি দেখেন, আমরা এই গভর্নমেন্ট ডিউটি নিয়েছে হচ্ছে অগাস্টের 8 তারিখে, তারপরেই আমরা এই কাজগুলো শুরু করেছি। অন্যান্য বছরে যেটা হয় যে এনসিটিভি এই টেক্সট বুকের কাজ শুরু করে দিচ্ছে জুন জুলাই মাসেই শুরু করে দেয়। তা আমরা দেরিতে নিয়েও আমরা দেখেন কতটা এক্সপেডাইট করেছি। আর প্রতি বছর তো স্টুডেন্টের সংখ্যা বাড়ছে, কমছে তো না। আর এই বিষয়ে আমাদের অনেকটা সিরিয়াসনেস ছিল, এবং আমরা যেগুলো অবস্ট্যাকল আমরা ফেস করেছি সেগুলো ক্লিয়ার করা হয়েছে, এবং এই ক্ষেত্রে আরও অনেক নতুন নতুন আইডিয়া আমরা এক্সপ্লোর করছি। এবং সবচেয়েতে যেটা গুরুত্বপূর্ণ ছিল, আপনি দেখবেন যে আমাদের এটা তো অনেক কয়েক হাজার কোটি টাকার এটা একটা প্রকল্প। দেখা যাচ্ছে যে পুরো কাজটা চলে গেল কোথায়? বর্ডারের ওই পারে। রাজধানীর মিন্টো রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক নানা বিষয় ব্রিফ করছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা সরাসরি ছিলাম সেখানে। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার পরবর্তী জামিন শুনানি 19 জানুয়ারি নির্ধারণ, তবে আদালত কোথায় বসবে তা এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন মামলার পরিচালনাকারী চিফ পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে, করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। আজকে আমরা সবাই, আমাদের প্রসিকিউশন পক্ষ, আমার জানা মতে বিচারক মহোদয়, এমনকি আসামি পক্ষ চেয়েছিলেন যে আজকে একটা নিষ্পত্তি হোক। আমরা আন্তরিক ছিলাম যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটা করে ফেলবো, কিন্তু বাস্তবতা এই যে এটা করা হয়নি, এইটুকুই বলি, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। নিশ্চয়ই এটা অন্তত তারিখ শিফট করা বা এই হিয়ারিং না হওয়ার পিছনে কোনো পরিকল্পনা আমার জানা এবং বিশ্বাস মতে নাই। 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বিএনপি ও তার সহযোগী সংগঠনের 2276 জনকে ক্রসফায়ারে হত্যা ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শাখায় অভিযোগ দায়ের করেছে বিএনপি। বিএনপিকে নির্মূল নিশ্চিহ্ন করার জন্য, দলের নেতাকর্মীদেরকে নেতাশূন্য করার জন্য, কর্মীদেরকে গুম করে অপহরণ করে এ পর্যন্ত আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী 2276 জনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্রসফায়ারের নামে হত্যা করেছে। তারা বিভিন্ন পদে আছে, যুবদল, ছাত্রদল, মূল দল সহ। তাদের ছিলই যে বিএনপিকে ধ্বংস করা, বিএনপিকে নিশ্চিহ্ন করা এবং দলকে শূন্য করা। এরই আমরা আজকে 2276 জনের ক্রসফায়ারের নামে যে হত্যা করেছে নির্মমভাবে, তার একটা তালিকা অভিযোগ জমা দিলাম। তারেক রহমান অল্প দিনের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠানে তিনি বলেন, অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে, এ সময় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদের রাজনীতি না করার আহ্বান জানান মির্জা ফখরুল। স্ট্রাকচার তৈরি করার সংস্কার অবশ্যই লাগবে, কিন্তু সেই সংস্কারটার যে পেছনে যে শক্তিটা লাগবে সেটা হচ্ছে একটা নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকার। আমরা আহ্বান জানাবো দেশের সমস্ত গণতন্ত্র প্রেমী মানুষদেরকে, স্বাধীনতাকামী মানুষদেরকে, যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আর আমি জানি না, কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে যে তার দেশকে ভাগ করবে, আবার জনগণকে বিভক্ত করবে। এখন বিভিন্ন রকম কথা বলছে, বিভিন্ন রকম আপনার উস্কানি দিচ্ছে, উস্কানিমূলক কথা হচ্ছে। আপনারা দয়া করে এগুলোর মধ্যে যাবেন না। উন্নত চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী তানভীর। চলে যাচ্ছি তার কাছে। তানভীর, আমরা জানি গতকাল বিমানবন্দর থেকে সরাসরি বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে উদ্দেশ্যে রওনা হন এবং সেখানে তিনি ভর্তি আছেন। খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ অন্যয়। বেগম খালেদা জিয়াকে লন্ডনের দ্য ক্লিনিক হসপিটালে ভর্তি করা হয়েছে গতকালকে, আপনি জানেন। তো সেখানে ডক্টর প্যাট্রিকের আন্ডারে তিনি চিকিৎসাধীন আছেন। তাকে ভর্তি করার আগে তার যে ব্যক্তিগত চিকিৎসকরা ছিলেন তারা
সকল কাগজপত্র এবং যত তথ্য আছে সেগুলি ডক্টর প্যাট্রিকের কাছে বুঝিয়ে দিয়েছেন। তো তারা প্রাথমিক পর্যালোচনার পরে যেটা বুঝতে পারছেন যে তাকে লিভার প্রতিস্থাপন করা তার জন্য খুব জরুরি হয়ে পড়েছে। তো এই মুহূর্তে তিনি দ্য ক্লিনিকে ভর্তি আছেন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তার সকল বিগত চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষার উপর ভিত্তি করে তারা একটি পর্যালোচনার পরে বর্তমানে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি যে এখন আরো কিছু পরীক্ষা নিরীক্ষা এখানে করতে হবে এবং তারপরে লিভার প্রতিস্থাপনের ব্যাপারে তারা মন্তব্য করেছেন যে খুব জরুরি হয়ে পড়েছে এটি। এবং আমরা জানি যে বেগম খালেদা জিয়া আরো বেশ কয়েকটি ডায়াবেটিস, হার্ট, কিডনি এবং আর্থ্রাইটিস সহ নানা রোগে জটিলতায় ভুগছেন। তো আমাদের কাছে এই তথ্য আছে যে তাকে এখানে একটি প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে হয়তো যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নিয়ে যাওয়া হতে পারে এবং তবে তার পূর্বে এখানকার ডক্টররা এবং তাদের যে দ্য ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক দল, দ্য ক্লিনিক একটি প্রাইভেট হসপিটাল, তো সেখানকার যে বিশেষজ্ঞ চিকিৎসক দল তারা আরো পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আজকে থেকে শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। গতকাল বুধবার তাকে ভর্তি করার পরে তারা শুধুমাত্র বিগত চিকিৎসা এবং যে কাগজপত্র এবং পরীক্ষা নিরীক্ষার সর্বশেষ যে তথ্য আছে সেগুলি পর্যালোচনা করেছেন। তবে আজকে থেকে তার যে প্রাথমিক চিকিৎসা সেগুলি আজকে থেকে তারা এখানে শুরু করবেন এবং তারপরে এইখানে তার ব্যক্তিগত চিকিৎসক এবং যে দ্য ক্লিনিকের চিকিৎসক দল তাদের সাথে তারা আলোচনা করে সমন্বয় করে তারা একটি সিদ্ধান্ত নিয়ে পরবর্তী চিকিৎসার যে ধাপ সেদিকে আগাবেন। তো এবং তো এই মুহূর্তে আমরা আরো জানতে পেরেছি যে এই প্রচন্ড শীত উপেক্ষা করে দলের নেতাকর্মীরা হাসপাতালের সামনে ভিড় জমিয়েছেন খালেদা জিয়াকে একটু এক নজর দেখার জন্য। তবে এই হচ্ছে আমার কাছে লন্ডন থেকে সর্বশেষ খালেদা জিয়ার অবস্থা। লন্ডন থেকে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কাজী তানভীর। শেখ হাসিনার দুর্নীতি অনুসন্ধানে যৌথ টাস্ক ফোর্স গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া শীর্ষ 10 ব্যবসায়ীর দুর্নীতির খোঁজেও আরেকটি টাস্ক ফোর্স গঠন করেছে সংস্থাটি। এদিকে ফরিদপুর 4 আসনে সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী ও তার স্ত্রীর নামে 3062 কোটি টাকার অর্থ পাচারের মামলা করেছে দুদক। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এ তথ্য দেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। চৌধুরী সাবেক সংসদ সদস্য, ফরিদপুর 4, 1402 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে তার অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধের দায়ে এবং আনোয়ারুল আশরাফ খান সাবেক সংসদ সদস্য, নরসিংদী 2 সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে গাতোয়ায়ের উৎস বহির্ভূত 11 কোটি 82 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে লাখের উপরে বাসিন্দাকে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না শহরের আগুন। তীব্র বাতাস দ্রুতই ছড়িয়ে পড়ছে লোকালয়ে। হলিউড পাহাড়েও আগুন ছড়িয়ে পড়ছে। এরই মধ্যে পুড়ে গেছে কয়েক হাজার একর বনভূমি। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের ওপর ঘরবাড়ি ও স্থাপনা। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল বাহিনীর কর্মীরা। পর্যাপ্ত পানির অভাবে ব্যাহত হচ্ছে অগ্নি নির্বাপনের কাজ। গেল মঙ্গলবার থেকে নিরবচ্ছিন্নভাবে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস, যা শহরটির ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক দাবানল। গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলে নেয়ার বিষয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটল হিলে দাঙ্গার 4 বছর পর স্থানীয় সময় বুধবার প্রথমবারের মতো মার্কিন কংগ্রেসে গিয়ে আবারও এ বিষয়ে মন্তব্য করেন তিনি। এ সময় পানামা খালকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেয়ার বিষয়ে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকবে তা মেনে নেবে না ওয়াশিংটন। এছাড়া গ্রিনল্যান্ড দখল পরিকল্পনাটি ট্রাম্পের বাড়াবাড়ি হিসেবে দেখা হচ্ছে। গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় বলে জানিয়েছেন স্বায়ত্তশাসিত অঞ্চলটির অর্থমন্ত্রী। গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের ওপর আঘাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নও। যুক্তরাষ্ট্র সামরিক আগ্রাসন চালালে গ্রিনল্যান্ডের জন্য আর্টিকেল 42.7 প্রযোজ্য হবে বলেও সতর্ক করেছে ইউ কমিশনের মুখপাত্র।
শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এছাড়াও ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।